আমরা তো সারাদিন কত রকম কৌশলগত সিদ্ধান্ত নিই, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটাকেও বিজ্ঞানের চোখে দেখা যায়? হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ আমরা গেম থিওরির সেই দারুণ শক্তিশালী দুনিয়াতে ঢুকে পড়ি। খেলা বলতেই আমাদের মাথায় কি আসে? দাবা, লুডো বা হয়তো ফুটবল, তাই তো? কিন্তু যদি বলি আমাদের জীবন, ব্যবসা, এমনকি আন্তর্জাতিক রাজনীতিও আসলে এক একটা খেলা, যার কিনা নিজস্ব নিয়মকানুন আর পুরস্কার আছে। অবাক লাগছে? এই গেম থিওরি আমাদের সাহায্য করে এই জটিল খেলাগুলোর নিয়মকানুন বুঝতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা একেবারে বেসিক থেকে শুরু করে এর কিছু মূল ধারণার গভীরে যাব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বোর্ড গেমের এই ধারণাটা থেকে বেরিয়ে আসা যাক আর দেখা যাক গেম থিওরির জগৎটা আসলে কত বড়। দেখুন, গেম থিওরি কিন্তু শুধু দাবা বা তাস খেলার মধ্যে আটকে নেই। এর আসল মজাটা হলো এটা যে কোনো পরিস্থিতিতেই কাজে লাগে, যেখানে একাধিক মানুষ বা দল আছে আর একজনের সিদ্ধান্ত আরেকজনের উপর প্রভাব ফেলে। ভাবুন তো, দুটো বড় কোম্পানির মধ্যে মার্কেট দখলের লড়াই কিংবা দুটো দেশের মধ্যে কূটনৈতিক চাল, সবখানেই কিন্তু গেম থিওরি কাজ করছে। আচ্ছা, আমরা তো বারবার খেলা, গেম এসব বলছি, কিন্তু যে কোনো কিছুকেই কি আমরা গেম বলতে পারি? একটা পরিস্থিতিকে গেম হিসেবে বিশ্লেষণ করার জন্য ঠিক কি কি জিনিস লাগে? চলুন সেই নিয়মগুলোই এবার জেনে নিই। খুব সহজ করে বললে গেম থিওরি হল সংঘাত আর সহযোগিতার মতো পরিস্থিতিগুলোকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করা। মানে এখানে ধরে নেওয়া হয় যে প্রত্যেক প্লেয়ারই যুক্তিবাদী, তারা সবসময় নিজের জন্য সেরা ফলাফলটা চায় এবং সেইভাবেই চালটা দেয়। যে কোনো একটা গেম হতে গেলে এই চারটে জিনিস কিন্তু থাকতেই হবে। ১. প্লেয়ার মানে খেলোয়াড়, অবশ্যই অন্তত দুজন। ২. তাদের স্ট্র্যাটেজি মানে তাদের হাতে কি চাল দেওয়ার অপশন আছে। ৩. আউটকাম বা ফলাফল, যেটা তাদের নেওয়া স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে। আর সবশেষে ৪ নম্বর হলো পে অফ, মানে সেই ফলাফলের একটা সংখ্যাগত মান। সহজ কথায়, কে কি পেল। বেশ, আমরা খেলার নিয়মকানুন তো বুঝে গেলাম। এবার চলুন একটা বিশেষ ধরনের খেলার জগতে ঢোকা যাক। এমন একটা খেলা যেখানে কোনো বন্ধুত্ব নেই, আছে শুধু সংঘাত, যেখানে একজনের জয় মানেই আরেকজনের হার নিশ্চিত। এই ধরনের খেলাকে বলে জিরো সাম গেম। এর মূল আইডিয়াটা খুবই সোজা। এখানে যা কিছু জেতা বা হারা হবে তার মোট পরিমাণটা স্থির। ধরুন একটা কেক আছে, আমি যদি ৬০% খাই তাহলে অন্যজনের জন্য ৪০%ই বাকি থাকবে। আমাদের দুজনের অংশ যোগ করলে সবসময় ১০০%ই হবে। একজনের লাভ তো অন্যজনের লোকসান, একদম কাটাকাটি। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। এই টেবিলে দেখুন দুজন প্লেয়ার আছে, রোজ আর কলিন। রোজ যে কোনো একটা সারি বা রো বেছে নিতে পারে, আর কলিন যে কোনো একটা কলাম বা কলম। ভেতরের সংখ্যাগুলো হলো রোজের পে অফ বা লাভ, আর যেহেতু এটা একটা জিরো সাম গেম, কলিনের লাভ হবে ঠিক এই সংখ্যাগুলোর নেগেটিভ ভ্যালু। মানে রোজের লাভ হলে কলিনের লোকসান। তো এখানে রোজ কি চাইবে? অবশ্যই সবচেয়ে বড় সংখ্যাটা, তাই না? আর কলিন, সে চাইবে রোজের লাভটা যতটা সম্ভব কমিয়ে দিতে। এবার দেখুন আসল মজাটা কোথায়। রোজ দেখল, আরে ১০ পাওয়া তো দারুণ হবে। সে ভাবল আমি সি চালটা দিই, কিন্তু মুহূর্তের জন্য সে থামল। সে ভাবল আমি যা ভাবছি কলিনও তো সেটাই ভাবছে। কলিন যদি বোঝে যে আমি ১০ পেতে চাই, সে তো সাথে সাথে এ চালটা দেবে আর আমার লাভ হয়ে যাবে -৫। আচ্ছা, তাহলে তো এটা করা যাবে না। রোজ ভাবল তাহলে আমি বরং এ চালটা দিই, অন্তত ২ তো পাবো। কিন্তু আবার সমস্যা, কলিন যদি দেখে আমি এ খেলছি তাহলে সে তো বি চালটা দেবে, যাতে আমার লাভ কমে -৩ হয়ে যায়। এই যে একটা চক্র, সে কি ভাবছে, আমি কি ভাবব, এটা তো চলতেই থাকছে। তাহলে প্রশ্নটা হলো, এই যে সে কি ভাবছে, আমি কি ভাবছি, এর একটা অন্তহীন চক্কর, এখান থেকে বেরোনোর কি কোনো রাস্তা আছে? কোনো যৌক্তিক উপায় কি আছে যেটা বলে দেবে সেরা চাল কোনটা? নাকি পুরোটাই আন্দাজের উপর চলবে? অবশ্যই আছে। গেম থিওরি আমাদের ঠিক এই জায়গাতেই সাহায্য করে। চলুন দেখি কিভাবে এই গোলকধাঁধা থেকে বেরিয়ে এসে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছানো যায়। এই ধাঁধা সমাধান করার প্রথম উপায়টার নাম হল ডমিনেন্স নীতি। আইডিয়াটা খুব সহজ। যে চালটা অন্য একটা চালের থেকে সব দিক দিয়েই খারাপ, সেটাকে প্রথমেই তালিকা থেকে বাদ দিয়ে দাও। একজন যুক্তিবাদী প্লেয়ার তো জেনে শুনে খারাপ চাল দেবে না, তাই না? আর এরপর আসছে আমাদের আসল জাদুকরী সমাধান, স্যাডল পয়েন্ট। এটা এমন একটা ফলাফল বা আউটকাম যেটা একই সাথে তার নিজের সারির সবচেয়ে ছোট সংখ্যা, আবার নিজের কলামের সবচেয়ে বড় সংখ্যা। এটাই হলো সেই স্থিতিশীল বা স্টেবল পয়েন্ট যেটা চিন্তার ওই চক্রটাকে ভেঙে দেয়। একবার এখানে পৌঁছে গেলে কোনো প্লেয়ার আর একা একা নিজের চাল বদলাতে চাইবে না। এই স্যাডল পয়েন্ট নামটা কেন, সেটা এই ছবিটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে।
ঠিক যেন ঘোড়ার পিঠে রাখা জিনের মতো। একদিকে এটা সবচেয়ে নিচু বিন্দু, আবার অন্যদিক থেকে দেখলে এটাই সবচেয়ে উঁচু বিন্দু। এই অদ্ভুত স্থিতিশীল পয়েন্টটাই হলো খেলার সবচেয়ে যৌক্তিক সমাধান। তার মানে স্যাডল পয়েন্ট হলো একটা ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যের অবস্থা। প্লেয়াররা যদি একবার এই পয়েন্টে পৌঁছে যায় তাহলে সেখান থেকে সরে যাওয়ার কোনো কারণই তাদের থাকে না। এটাই হলো সেই যুক্তিসঙ্গত ফলাফল যার খোঁজ আমরা করছিলাম। জিরো সাম গেমের এই মডেলটা কিন্তু দারুণ শক্তিশালী, তাই না? কিন্তু একটা কথা বলতেই হবে, আমাদের বাস্তব জীবনটা কিন্তু সব সময় এত সরল নয়। সব খেলাই জিরো সাম হয় না। বাস্তব জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে একজনের লাভ মানেই অন্যজনের ক্ষতি নয়। এগুলোকে বলে নন জিরো সাম গেম। এখানে সহযোগিতার মাধ্যমে দুজনেরই জেতার সুযোগ থাকে, যাকে আমরা বলি উইন উইন সিচুয়েশন। আবার উল্টোটাও হতে পারে, ভুল বোঝাবুঝি বা অবিশ্বাসের কারণে দুজনেরই ক্ষতি হতে পারে, মানে একটা লুজ লুজ সিচুয়েশন। গেম থিওরিতে প্রিজনার্স ডিলেমার মতো খুব বিখ্যাত কিছু উদাহরণ আছে। এগুলো খুব স্পষ্টভাবে দেখায় যে অনেক সময় একসাথে কাজ করলে দুজনেরই লাভ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ আর অবিশ্বাসের কারণে কিভাবে দুজনই নিজেদের ক্ষতি করে বসে। আর নন জিরো সাম গেমের এই দিকটাই কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। বেশ, আমরা অনেকটাই এগিয়ে এসেছি। চলুন এবার আমাদের আলোচনার শেষ পর্যায়ে যাই এবং পুরো বিষয়টা থেকে আমরা কি শিখলাম সেটা একবার দেখে নিই। এই যে উক্তিটি দেখছেন, এটা ১৯৪৫ সালে করা হয়েছিল গেম থিওরির ওপর লেখা প্রথম বইটাকে নিয়ে। ভাবুন একবার, তখন থেকেই মানুষ বুঝতে পারছিল যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হতে চলেছে। এটা শুধু গণিতের কোনো জটিল তত্ত্ব নয়, এটা সমাজ, অর্থনীতি, রাজনীতি বোঝার একটা সম্পূর্ণ নতুন দরজা খুলে দিয়েছিল। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। গেম থিওরি কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করার যন্ত্র নয়, যেটা আপনাকে বলে দেবে কে জিতবে আর কে হারবে। এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো একটা ফ্রেমওয়ার্ক, বা বলতে পারেন একটা বিশেষ চশমা, যেটা দিয়ে আমরা আমাদের চারপাশের জটিল পরিস্থিতিগুলোকে আরও পরিষ্কারভাবে, আরও যুক্তি দিয়ে দেখতে শিখি। এখন যেহেতু খেলার নিয়মগুলো আমাদের কাছে অনেকটাই পরিষ্কার, একবার এই নতুন চশমাটা চোখে দিয়ে চারপাশের দিকে তাকিয়ে দেখলে কেমন হয়? আমাদের নিজেদের পরিবার, অফিস, বন্ধুদের আড্ডা, এমনকি দেশের রাজনীতি, সব জায়গাতেই কি কোনো না কোনো খেলা চলছে না? একটু ভেবে দেখুন তো।